ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা চলছে চারিদিকে। সারা দেশের মতো রাজ্যেও এই মুহূর্তে বিভিন্ন মহলে এক দেশ এক নির্বাচন নিয়ে কথা হচ্ছে। তবে সাধারণ মানুষ এই বিষয় নিয়ে খুব একটা বেশি উদ্বিগ্ন না থাকলেও যারা রাজনীতির সাথে যুক্ত, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক, তারা তাদের মতো করে এক দেশ এক নির্বাচনের পক্ষে বিপক্ষে তর্ক জুড়ে দিয়েছেন। গত বছর কেন্দ্র সরকার এক দেশ এক নির্বাচনের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে ৮ সদস্যের একটি হাই লেভেল কমিটি গঠন করে, যে কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতির সাথে বৈঠক করে এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে সিপিএম ও তৃণমূল। আমাদের দেশে 1952, 1957, 1962 এবং 1967 সালে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন একসাথে হয়েছে, কিন্তু প্রায় 55 বছর আগে যে নিয়ম ভেঙে গেছে তা নিয়ে এখন আবার কেন চর্চা হচ্ছে? এক দেশ এক নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিজেপি, কিন্তু এর বিরোধিতা করছে বহু রাজনৈতিক দল। কি আছে এক দেশ এক নির্বাচনে? চলুন আজ আবার সেই বিষয়ে একটু বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এক দেশ এক নির্বাচন নিয়ে বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। স্বাগত রানাবাবু আপনাকে। রানাবাবু, আপনার কি মনে হয় ভারতবর্ষে এই মুহূর্তে এক দেশ এক নির্বাচন চালু করা কি সম্ভব হবে? আর এই নিয়ম চালু করা কেন প্রয়োজন মনে করছেন? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পারছেন রাজ্যে বহিরাজ্যে সকলকে জানাই আমার দলীয় পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। দেখুন, আমার যতটুকু জানা আছে যে স্বাধীন ভারতবর্ষে প্রথম নির্বাচন সম্ভবত অনুষ্ঠিত হয়েছিল 1951 সালের দিনটা ছিল 25শে অক্টোবর। তারপরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়াটা চলে সম্ভবত। তো তখন থেকে শুরু করে যেটা আপনি বললেন যে 1952 সাল, তারপর 1957 সাল, তারপর 62, তারপর 67, ওই সময় কেন্দ্রীয় এবং রাজ্যস্তরীয় নির্বাচন একসাথে হবার একটা প্রক্রিয়া চলছিল। তারপরে সেটা বন্ধ হয়ে যায় এবং একটা সময় যেটা আমি শুনেছি, আমি কখনো দেখিনি, যে আমাদের রাজ্যের যে ছোট আকারের যে নির্বাচনগুলো আছে, ধরুন পঞ্চায়েত লেভেলে যে নির্বাচন আছে, গ্রাম্য নির্বাচন অথবা পৌর পরিষদের যে নির্বাচন সেটাও হতে পারে। একটা সময় ছিল যে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষ হবার পরেও যে ভোটাভুটিটা হাত তুলে হতো, খুব স্বল্প আকারের যে নির্বাচন প্রক্রিয়াটা ছিল, যে হল ঘরে সবাইকে ডাকা হয়েছে, ক্যান্ডিডেট 2 জন ছিল, এবার কার দলীয় ক্ষমতা বেশি, লোক বেশি, কার সমর্থনে কতটা ভোট পড়ে, সেটা হাত তুলেও ভোট হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে সেটা আছে। তো সেই হাত তুলে ভোট থেকে শুরু করে মাঝপথে আমরা ব্যালট বক্সের ভোট হয়ে গেল এবং এখন ইভিএম প্রক্রিয়ার ভোট প্রক্রিয়া চলছে সারা ভারতবর্ষ জুড়ে। তো এই যে নির্বাচনী প্রক্রিয়াটা, সেটা ভারতবর্ষে পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে সময় সময়ে, প্রক্রিয়াটা পরিবর্তন হচ্ছে পরিস্থিতির উপর বিবেচনা করে। আর ভারতবর্ষে তৎকালীন যেই অবস্থান ছিল, লোক সংখ্যা বলুন, বিশেষ করে সম্ভবত তৎকালীন সময়ে ভারতবর্ষে 1951 থেকে 57 সালে ভারতবর্ষের লোক সংখ্যা ছিল 22 কোটির মতো, আমার যতটুকু জানা আছে 22 থেকে 24 কোটির মতো। কিন্তু এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 135 কোটি, 30 কোটি, এই মাপেই আছে। তো সারা বিশ্বে আমরা লোক সংখ্যার আকারে যেমন বড়, ঠিক তেমনি গণতান্ত্রিক যে প্রক্রিয়া, আমাদের আইনি প্রক্রিয়া বলুন বা গণতান্ত্রিক প্রক্রিয়াটা বলুন, সারা ভারতবর্ষ এখন বিশ্বের মধ্যে সর্বপ্রথম স্থান দখল করে আছে। তো স্বাভাবিক কারণে এই বড় মাত্রায় যে একটা লোক জনগণের সংখ্যা এবং
ভোটাধিকার প্রায় 100 কোটির মতন যারা ভোট দান করে। তো 100 কোটি লোককে একটা রাষ্ট্রের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা সেটা একটা বিশাল ব্যাপার। মানে আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় যারা নিয়োজিত আছে, নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় স্তরে, তাদেরকেও আমি এই নিউজ চ্যানেলের কথার টকশোর মাধ্যমে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা একদম নিপুণভাবে করে যাচ্ছে। তো এখানে বলতে হয় যে এই প্রক্রিয়াটার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাত এসছে। বিরোধীরা যারা ছিল তারা নির্বাচন কমিশনের উপরেও তারা সময়ে সময়ে বিভিন্ন ধরনের অপবাদ লাগিয়েছে, আমরা দেখেছি। এবং পরবর্তী সময় দেখা গেছে সেটা ব্যালট বক্সের ভোট থেকে এখানে চুরি কারচুপি বিভিন্ন অপবাদের পরে সেটা ইভিএম এ আনা হলো। তো ইভিএম প্রক্রিয়া যখন চলছে তখন আমরা দেখেছি এরপরেও সময় সময়ে, এটারও একটা সময় সময় আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা শাসক দল আছে তাদের উপরেও বিভিন্ন সময়ে অপবাদ লাগানো হচ্ছে। এবার অপবাদটার যদি আমি বিচার বিশ্লেষণ করি যে কিভাবে অপবাদ বা কি প্রক্রিয়ায় অপবাদ, দেখা গেছে ধরুন বিহারে বিরোধীরা জিতলো, মানে যারা কেন্দ্রীয় সরকারে যারা আছে বিহারে কোনো একটা স্বতন্ত্র দল, আঞ্চলিক দল জিতে গেল, তখন ইভিএম এর উপর কোনো বিভিন্ন ধরনের যে অপবাদ লাগানো হয় এই ধরনের কোনো অভিযোগ করা হয় না। ওকে, কে করে না, মানে সেই আঞ্চলিক দল করে না নাকি মানে কেন্দ্রীয় দলটি করে না? না, আঞ্চলিক দলদের কথাই আমি বলছি। আচ্ছা, দেখা গেল মহারাষ্ট্রে আঞ্চলিক দল যেটা আছে সেটা জিতে গেল, তখন আবার কোনো অপবাদ লাগছে না। দেখা গেল মধ্যপ্রদেশে কেন্দ্রীয় যে দলটা আছে সেটা জিতে গেল, তখন ইভিএম এর উপর অপবাদ লাগছে। আচ্ছা, দেখা গেল রাজস্থানে ধরুন কেন্দ্রীয় দল যেটা আছে সেটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তখন অপবাদটা লাগছে। তো যাই হোক, অপবাদটা শুধু যে কেন্দ্রীয় সরকারের উপর লাগছে তা নয়, অপবাদটা পাশাপাশি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের উপরও লাগতে আমরা দেখছি। তো নির্বাচন কমিশন বিভিন্ন কথা চিন্তা করে এবং বিরোধীদের সাথে সদলীয় যারা আছে, কেন্দ্রীয় সরকারে যারা আছেন সবাই সঙ্গে কথাবার্তা বলে হয়তোবা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই ওয়ান নেশন ওয়ান ভোট, সেই প্রক্রিয়াটা করলে কি হয়, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, বিভিন্ন ধরনের প্রক্রিয়া তো যাচাই করতে হবে। সেই মোতাবেক আমরা দেখেছি যে 8 জনের একটা কমিটি হয়েছে এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটার চেয়ারম্যান হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বিরোধী দলনেতা অধীর চৌধুরী এটার মেম্বারশিপে আছেন, অমিত শাহজি আছেন। না, অধীর রঞ্জন চৌধুরী ওনাকে আমি বলছি, ওনার ছিলেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বলছি। তো এটার মেম্বার অমিত শাহ ছিলেন। এছাড়াও আরো বিভিন্ন যারা কেন্দ্রীয় স্তরে সময়ে সময়ে কাজ করে গেছে সরকারি বিভিন্ন পদাধিকারী হিসেবে, তাদেরকেও রাখা হয়েছে 8 জনের মধ্যে। কিন্তু আমরা পরবর্তী সময় কি দেখলাম যে বিরোধী দলনেতা যে এই কমিটিতে রাখা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী, অবশ্যই তিনি কংগ্রেসের, উনি পদত্যাগ করেছেন। তো গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বারংবার দেখেছি, শুধুমাত্র যে লোকসভায় তা নয়, বিধানসভায় দেখেছি যে বিরোধী দল কংগ্রেস বলুন সিপিএম বলুন, তারা বিভিন্ন ইস্যু নিয়ে সভাতে কথা তুলে, যখন সরকার বা শাসন ক্ষমতায় যারা আছে তাদের যখন কথা বলার সময় আসে, তারা তখন সেই লোকসভা বলুন বিধানসভা বলুন কক্ষ থেকে তারা বেরিয়ে যায়। আচ্ছা, আমরা দেখেছি এটা। আচ্ছা, তো এখানে কি হলো, যে 8 জনের যে কমিটি করা হয়েছে, সেই 8 জনের কমিটির মধ্যে অধীর রঞ্জন চৌধুরী ছিল। উনার উচিত ছিল যে উনার এর বিরুদ্ধে মতবাদ থাকতেই পারে, যেহেতু উনি বিরোধী দলনেতা, উনাকে রাখা হয়েছে, উনি এটা বিরোধিতা করতেন, যখন এটা নিয়ে বসা হতো, মিটিং হতো, উনি এটার বিরোধিতা করতে পারতেন, কিন্তু উনি এটা করেননি। উনি প্রথমেই
উনি এটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাহলে হ্যাঁ, বিরোধী দল থেকে শুধু একজনকে কেন রাখা হলো? বিরোধীরা বলছিলেন যে বিরোধী দল থেকে বিভিন্ন দল থেকে বিরোধী দল নেতা উনি, তো নেতাকে রাখা হয়েছে। ওকে, শুধু একজনকে রাখা হয়েছে, তার জন্য ওনাদের আপত্তি ছিল। না না না, আপনি দেখুন সদলীয় থেকে অমিত শাহ আছেন। আমরা কংগ্রেসের বিষয়টা বা অন্যান্য দল, বিরোধী দলের বিষয়টাতে পরে আসবো। আমরা যে জিনিসটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে এই নির্বাচন বা এই যে এক দেশ এক নির্বাচনের প্রক্রিয়াটা চালু করাটা সম্ভব হবে কিনা এবং সেটা প্রয়োজন কেন? আমি এটারই উত্তর দিচ্ছিলাম, তো চালু করা সম্ভব হবে কিনা। তো চালু করা সম্ভব হবার জন্য বা চালু হলে পরে কি কি এটার সুবিধা কি অসুবিধা থাকতে পারে সেটার জন্যই তো সদলীয় থেকে একজন, বিরোধীদের থেকে একজন, বাকিরা সরকারি বিভিন্ন পদাধিকারী যারা আছেন তাদেরকে রাখা হয়েছে। কিন্তু উনি যে পদত্যাগ করলেন, এবার কি করে বোঝা যাবে যে বিরোধীদের এর নিয়ে মতামত কি, অভিমত কি? বোঝা গেল না। এখন কি হবে, এটা অবশ্যই এটার কিছু আইনি জটিলতা আছে আমার যতটুকু জানা আছে, এবং আমি যতটুকু জানি যে আমাদের যে সংবিধান আছে, সংবিধানের সম্ভবত 5টি ধারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, 5টি ধারা পরিবর্তন করতে হবে এই প্রক্রিয়াটা চালু করতে গেলে। তো ধারা পরিবর্তন করতে গেলে অবশ্যই এটা রাজ্যসভায় প্রথম পাস করতে হবে, লোকসভায় এরপরে এটা বেঞ্চে উঠবে, লোকসভায় পাস করতে হবে, তারপর এটা সিলমোহর দেওয়া হবে। কিন্তু যখন রাজ্যসভায় এটা উঠবে, বিরোধীদের আবার চিৎকার চেঁচামেচি করবে, আমাদের জানানো হয়নি, আমাদের কোনো মতামত নেওয়া হয়নি, আমি শুনেছি, বারংবার এটা শুনেছি আমি। তো ওদেরকে যখন সুযোগ দেওয়া হয় ওরা এটা নিয়ে কথা বলে না, আর যখন সুযোগ চলে যায় তখন তারা এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করে। এইবার ওকে, আমি আসছি আপনার কাছে আরেকবার। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমরা এক দেশ এক নির্বাচন নিয়ে কথা বলছিলাম। একদিন আগেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আর আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটা একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখার চেষ্টা করছিলাম। রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিভিন্ন নেতৃত্বরা কি কি ভাবে ওনারা দেখছেন এই এক দেশ এক নির্বাচনের ব্যাপারটাকে, পক্ষে বিপক্ষে কি রায় আছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। তার জন্য আমরা কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম, বিজেপি নেতৃত্ব এসছেন, রানা ঘোষ, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সিপিআইএম থেকে এবং কংগ্রেস থেকে, কিন্তু কোনো কারণবশত ওনারা সেই দুটো দলের নেতৃত্বরা এসে পৌঁছননি বা ওনারা নেতৃত্ব দেন পাঠাননি। এখন কথা হচ্ছে যে আমরা জানতে চেয়েছিলাম পক্ষে বিপক্ষে এটার এই যে এক দেশ এক নির্বাচন কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। তো আপনারা যারা জানেন এক দেশ এক নির্বাচন নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই জানাতে পারেন। চালু হওয়া প্রয়োজন কিনা আপনি কি মনে করেন, আপনিও কিন্তু আপনার মতামত অবশ্যই আমাদের জানাতে পারেন। নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখতে পারেন আপনার মতামত। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আমাদের দেশে, ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন চালু হওয়া প্রয়োজন কিনা? দর্শক বন্ধুরা, আপনাদের আরো জানিয়ে রাখি, 1983 সালে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল, কিন্তু তৎকালীন সরকার আমল দেয়নি এই ব্যাপারটাতে। 1999 সালের আইন কমিশন রিপোর্টেও কিন্তু একযোগে নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছিল। 2016 সালে আবার এই বিষয় নিয়ে কেন্দ্র সরকার উদ্যোগী হয় এবং 2018 সালে ল কমিশন জানায় এই নিয়ম চালু করতে গেলে সংবিধানের কমপক্ষে 5টি ধারা পরিবর্তন করতে হবে, যেটা রানাবাবু বলছিলেন কিছুক্ষণ আগে। তারপর 2023 সালে অর্থাৎ গত বছর আমরা দেখি কেন্দ্র সরকার আবার এই নিয়ম চালু করার উদ্যোগ নিয়েছে। এখন রানাবাবু, কথা হচ্ছে যে লোকসভা নির্বাচনের সাথে একই সময়ে রাজ্য বিধানসভা নির্বাচন করা হলে কি কি সুবিধা হবে, দেশের কি লাভ হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কি সুবিধা হতে পারে? দেখুন, একটা নির্বাচনী তথ্য যে লাস্ট যে নির্বাচনটা হয়েছে সেটাতে সম্ভবত 60,000 কোটি টাকার মতন খরচা হয়েছে, এই ধরনের একটা তথ্য আছে, ব্যয় হয়েছে। তো এটা হলো একটা সরকারি তথ্য, আমার জানা নেই এর বাইরেও কোনো তথ্য থাকতে পারে, যে এর বাইরেও আরো কিছু খরচা হতে পারে। তো এই যে 60,000 কোটি টাকা, মানে সাধারণ মানুষের এটা ভাবার মানে চিন্তার মধ্যেই নয় যে 60,000 কোটি টাকা একটা নির্বাচনে খরচা, ঠিক আছে? তো এরকম আমাদের রাজ্যে নয়, খালি আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বছর নির্বাচন হয়। কোথাও লোকসভা নির্বাচন তো একসঙ্গে হয়, বিধানসভা নির্বাচন প্রত্যেক 5 বছর পর পর হয়, তারপরে থাকে লোকাল বডি ইলেকশনের মধ্যে পৌর পরিষদের নির্বাচন।
তারপরে থাকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, থাকে টিটিএডিসির নির্বাচন, থাকে ভিলেজ কাউন্সিলের নির্বাচন, কখনো কখনো কোথাও বাই ইলেকশন থেকে থাকে। তো আমাদের দেশের যে সিস্টেমটা, নির্বাচনী প্রক্রিয়াটা প্রতি বছর এরকম অনেক বছর থাকে, বছরে দুবারও সেখানে নির্বাচন হয়। তো নির্বাচনী একটা প্রক্রিয়া সারতে সারতে আরেকটা নির্বাচন এসে যায়। আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারভিউ হয়, তো ইন্টারভিউর সমস্ত প্রসেসিং হয়ে যায়। এবার কিছু আইনি জটিলতার কারণে যে কেন তাদেরকে ছাড়া হচ্ছে না, সব তো শেষ, বলছে যে না, সামনে নির্বাচন প্রক্রিয়া শেষ না হলে এগুলো ছাড়া যাবে না। কখনো দেখা যায় যে বেকারদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পিএমজিবি লোন বা বিভিন্ন ধরনের লোনের ব্যবস্থা করা থাকে, লোন স্যাংশন হয়ে থাকে, এবার নির্বাচন ঘনিয়ে আসে, তো দেখা যায় যে ওরা লোন পাচ্ছে না। তার হয়তো এই লোনটা পেলে সে একটা ছোট ফ্যাক্টরি খুলতে পারতো, সে মালের অর্ডার দিয়ে দিয়েছে, বা সে একটা গাড়ির অর্ডার দিয়ে দিয়েছে, তার সংসারটা এখন চলতে অসুবিধা হচ্ছে। কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে নির্বাচন সামনে, নির্বাচনী প্রক্রিয়া শেষ না হলে এই লোনগুলো হবে না। আচ্ছা, আমরা সময় সময় দেখেছি যে নির্বাচনের সময় বহিরাজ্যে আমাদের রাজ্যের অনেক ছেলেরা পড়াশোনা করে, অনেক লোক বহিরাজ্যে চাকরির সুবাদে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। তো নির্বাচন আসলে পরিবারের যারা আছে তারা তাদের মাধ্যমে খবর যায় যে ধরুন 8 তারিখ নির্বাচন, তুমি এর আগে চলে আসো, এসে ভোটটা দিয়ে যাও। তো ভোট আমাদের দেশে একটা উৎসবের মেজাজে ভোট হয়, যেটা আগে একটু কম ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে সেটা মেজাজ আরো বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে এটা পরবর্তী সময় আসছি। না, উৎসবের মেজাজে কি সব রাজ্যে হয় নাকি, মানে এটা আমাদের দেশের এই প্রান্তে বা আমাদের রাজ্যেই হয়? কারণ আমার দৃষ্টিভঙ্গিতে উৎসবের মেজাজে সব প্রান্তেই হয়। তারপরেও এ নিয়ে কিছু তথ্য আছে আমার কাছে, এটাও আমি আলোচনা করব। কিছু জায়গায় দেখা যায় যে কিছু ধরুন অদল বদল হয়, ট্রান্সফার হয়। তো দেখা যায় যে ট্রান্সফার কেন হচ্ছে না, অদল বদল কেন হচ্ছে না, যে সামনে নির্বাচন শেষ হলে এগুলো হবে, এর আগে হবে না। দেখা যাচ্ছে যে একজন ট্রান্সফারের সমস্ত প্রক্রিয়া হয়ে আছে, কিন্তু নির্বাচনের জন্য তাকে ছাড়া হচ্ছে না, অথচ তার ঘরে বৃদ্ধ মা অসুস্থ আছে, ছেলে আসলে পরে তার সঠিক চিকিৎসা হবে, মেয়ে ভালো হাই এডুকেশন নেওয়ার জন্য পড়াশোনা করছে, কিন্তু তারপরে ট্রান্সফার হচ্ছে না, বাড়িতে আসতে পারছে না। কিন্তু তার উল্টোটাও কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি, ইলেকশন এলে ইলেকশনের আগে ট্রান্সফার হয়ে যায়, অনেক এরকমও দেখি। এটা তো একটা প্রক্রিয়া আছে, আমি যেটা বিষয়ে বিশেষ আলোকপাত করছি। তো এতে কি হয়, আমাদের মানে আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি। আমরা অন শর্ট যদি বলি যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আটকে থাকে, বিভিন্ন বছরে বারবার যখন আমাদের এই নির্বাচন প্রক্রিয়া চলে, তখন এই ধরনের প্রশাসনিক এই ধরনের কাজগুলো আটকে থাকে। ঠিক, এটা হচ্ছে একটা অসুবিধা। এবার প্রত্যেক বছর নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি সমস্ত ডিপার্টমেন্টের যারা সরকারি কর্মচারী আছে প্রত্যেককে কোনো না কোনো ভাবে ইনভলভ করা হয়। এডুকেশন ডিপার্টমেন্ট আর আরক্ষা প্রশাসনকে তো পুরো মাত্রায় ইনভলভ করা হয়। এছাড়াও যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেককেই কিন্তু কোনো না কোনো ভাবে ইনভলভ করা হয়, এটা আমরা দেখেছি। এবার ধরুন আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় একবার তাদেরকে ইনভলভ করা হলো। যখন এডুকেশন ডিপার্টমেন্টের যারা কর্মচারী আছে, শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, তাদেরকে ইনভলভ করা মানে কি, স্কুল কলেজের পড়াশোনার ব্যাঘাত হওয়া একটা বড় মাত্রায়। এটা ধরুন এক মাসের উপরেও অনেক সময় লেগে যায় সমস্ত প্রক্রিয়া সারতে সারতে। আরক্ষা প্রশাসন তো ইনভলভ থাকেই। বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ যেগুলো উন্নয়নমূলক কাজ, বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে থাকে, কারণ তারা নির্বাচনী প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। তো এতে করে দেখা যায় যে ওই সমস্ত ডিপার্টমেন্টের যেমন উন্নয়নমূলক কাজ ব্যাঘাত হচ্ছে, আমাদের দেশের আমাদের রাজ্যের যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার একটা বড় মাত্রায় ব্যাঘাত হচ্ছে। আচ্ছা, এটা গেল আরেকটা প্রক্রিয়া। এবার সবচাইতে লক্ষণীয় বিষয় যেটা, যে আমাদের দেশের ইকোনমি, আমাদের দেশের ইকোনমি কে পিছিয়ে টান দেওয়ার পিছনে নির্বাচনী
যে বিষয়টা, এটার একটা বড় হাত আছে। আজকে সারা দেশে আমার মনে হয় আর কি, এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি, সারা দেশে ধরুন ওয়ান নেশন ওয়ান ভোট যদি হয়, সিস্টেমটা যদি চালু হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা যেরকম একটা আরক্ষা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ইনভলভ আছে, তারা যে তাদের ইনভলভমেন্টটা 5 বছরে একবার হবে। আর সেই জায়গায় দেখা যায় প্রতি বছর আরক্ষা প্রশাসনের জন্য পয়সা করছো, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য পয়সা করছো, ভেহিকেলে আনো, তাদের খাওয়ার ফুডিং এর ব্যবস্থা করো, লজিং এর ব্যবস্থা করো, এছাড়া আনুষঙ্গিক বিভিন্ন ইকুইপমেন্টস দরকার হয়। একটা নির্বাচনী প্রক্রিয়া চালতে গেলে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস অর্থ সঞ্চয় হবে, সেই অর্থটা আপনি বলছেন যে অর্থটা যখন আপনার দেশের উন্নয়নের কাজে লাগবে, স্বাভাবিক কারণে দেশের ইকোনমি অনেক গ্রোথ হবে, বুঝতে পেরেছি, অনেক গ্রোথ হবে। ওকে, অর্থ সঙ্গে রিলেটেড। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ওয়ান নেশন ওয়ান ভোট যদি চালু হয়, সেটা আমার ব্যক্তিগত মতামতে সেটা একেবারে ঠিক আছে। এইবার বিরোধীরা যেই কারণে এই প্রক্রিয়াটাকে ধিমি করতে চাইছে, আটকাতে চাইছে, তারা শুনতে চাইছে না, তাদেরকে কমিটিতে রাখা হলে তারা আসতে চাইছে না, তারা পদত্যাগ করছে কমিটি থেকে। আপনি আজকের বিষয়টাই চিন্তা করুন। আপনি একটু আগে বললেন যে আপনি আজকের যে এই আলোচনা বিষয়টা, সেটাতে আপনি সিপিএম কে আমন্ত্রণ করেছিলেন, কংগ্রেসকে আমন্ত্রণ করেছেন, আমি জানি না তাদের ব্যক্তিগত কি কারণে তারা আসেনি, কিন্তু বারংবার আমরা দেখেছি এই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা হয় তখন বিরোধীদের কোনো আস্ফালন থাকে না। রানাবাবু, এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন, সুবিধাগুলো বলছিলেন, কোনো অসুবিধা কিছু আছে বলে কি আপনার মনে হয়, নাকি সবই মানে এখানে সুবিধা? কারণ এই যে একযোগে যদি নির্বাচন হয়, লোকসভা এবং বিভিন্ন বিধানসভার ভোট যদি একসঙ্গে হয়, তাহলে এই যে সাংবিধানিক যে একটা সংশোধনী প্রয়োজন হবে সেটা তো আলাদা, কিন্তু একযোগে নির্বাচন হলে প্রান্তিক মানুষের দাবি দাওয়াগুলো সেভাবে গুরুত্ব পাবে না বলে অনেকেই মনে করছেন। জাতীয় বিষয়গুলো আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠবে তখন। দেখুন, আমাদের দেশকে 36টা ভাগে ভাগ করা হয়েছে। 36টা ভাগের মধ্যে 28টি ভাগে স্বশাসিত ভাবে শাসন ক্ষমতা প্রক্রিয়া চালু আছে। 28টি রাজ্যে বিধানসভা বর্তমান আছে, এবং ওই বিধানসভার মাধ্যমে সেই 28টি রাজ্যে যার যার রাজ্যের আলাদা আলাদা যেরকম এই রাজধানী আছে, ঠিক সেইভাবে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা শাসন ক্ষমতা আছে, এবং প্রত্যেকটা রাজ্যকে তার পুরো মাত্রায় তাদেরকে শাসন প্রক্রিয়া চালানোর জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। 8টি রাজ্য আছে কেন্দ্রশাসিত, যে 8টি রাজ্যকে কেন্দ্র সরাসরি শাসন করে, দিল্লি থেকে শুরু করে পোর্ট ব্লেয়ার, আন্দামান, এই ধরনের আছে যারা, পন্ডিচেরি, কেন্দ্র সরাসরি শাসন করে। এইবার এই যে 36টা রাজ্যের শাসন প্রক্রিয়ার উন্নয়নমূলক কাজটা কিন্তু ওই রাজ্য থেকেই সেটা সৃষ্টি হয়, এবং দাবি দাবা থেকে বলুন, খরচা বলুন, সমস্ত রাজ্য থেকেই সেটা আসে। এইবার ধরুন কেন্দ্র ওয়ান নেশন ওয়ান ভোট চালু হলো, এবার চালু হবার পরে এরকম নয় কিন্তু যে রাজ্যের হাত থেকে ক্ষমতা চলে যাবে। এটাও যদি কারোর ভাবে বা চিন্তা করে, এরকম নয় কোনো কিছু যে কেন্দ্র পুরো মাত্রায় রাজ্যের উপর দাপিয়ে বসবে, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, এই ধরনের কোনো বিষয়ই না। না, বলা হচ্ছে যে আঞ্চলিক দলগুলো তারা তো কোনোভাবেই এখানে অর্থের দিক থেকে হোক বা ইস্যুর দিক থেকে হোক, যখন দুটো ভোট একসাথে হবে, লোকসভা এবং বিধানসভাতে কি হয়, সাধারণত বিধানসভাতে লোকাল ইস্যুগুলো থাকে, এবং লোকসভা ভোট হলে জাতীয় স্তরের ইস্যুগুলো মুখ্য হয়ে দাঁড়ায়। তো বলছে এই ধরনের নির্বাচন যদি একসঙ্গে হয়, তাহলে আঞ্চলিক দলগুলোর ভয় যে তাদের গুরুত্ব অনেকটাই কমে যাবে, তারা আর্থিকভাবেও তারা টেক্কা দিয়ে কিন্তু জাতীয় দলের সঙ্গে পারবে না, পাশাপাশি তারা ইস্যুগুলো কিন্তু তাদের হারিয়ে যাবে, কারণ জাতীয় ইস্যুর নিচে সেই লোকাল ইস্যুগুলো অনেকটা চেপে যাবে। আচ্ছা, যদি এটা বিরোধীদের কথা থাকে, তাহলে দিল্লি কেন্দ্রশাসিত রাজ্য, দিল্লি যদি কেন্দ্রশাসিত রাজ্য হয়, তাহলে দিল্লিতে আমরা লাস্ট দুবার করে 3বার করে দেখছি যে যেখানে আঞ্চলিক দল প্রাধান্য পেয়েছে, মানুষ আঞ্চলিক দলকে ভোট দিয়েছে, এবং আঞ্চলিক দল তাদের প্রাধান্যকে কেন্দ্র, সেখানে তো দিল্লিতে তো আমাদের কেন্দ্রীয় সরকারও আছে, রাজ্য সরকারও বর্তমান, কিন্তু আমরা দেখছি কি যে দিল্লির সরকার বিরোধী বলতে কেন্দ্রীয় সরকার যা, তার বিরোধী একটা দল এসে সেখানে
বর্তমান আছে। যদি এরকম হতো দিল্লিতে কেন্দ্রীয় সরকার থাকা অবস্থায়, তাহলে তো সেটা মানে কেন্দ্রীয় যে ইস্যুগুলো সেটাই স্থান পেত। কেন্দ্রীয় সরকার ইস্যুটা সেখানে স্থান পায়নি, কিন্তু যেখানে দেখা গেছে বারংবার যে রাজ্যের যে ইস্যুগুলো সেটাই উত্থাপন হয়েছে, এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বাইরে একটি দল দীর্ঘদিন ধরে সেখানে শাসন ক্ষমতায় আছে। এইবার যে আপনি যে ইস্যুগুলোর কথা বলছেন যে রাজ্যের ইস্যুগুলো স্থান পাবে না, কেন রাজ্যের ইস্যুগুলো স্থান পাবে না? আমরা প্রত্যেক বছর বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচন আসে, নির্বাচনের প্রাককালে তারা তাদের একটা নির্বাচনী ইস্তেহার বের করা হয়। প্রত্যেক দল থেকে যার যার ইস্তেহার বের করে, সেই ইস্তেহারে আমরা বিভিন্ন কেন্দ্রীয় ইস্যু তুলে ধরি, আমাদের রাজ্যের অভ্যন্তরীণ ইস্যু তুলে ধরি। কেউ তো বলতে পারবে না যে নির্বাচনী ইস্তেহারে কেউ কোনো সময় হাইওয়ের কথা লেখেনি, খালি আমাদের রাজ্যের ইস্যুগুলো লিখেছে, একদম না। কেন্দ্রীয় নির্বাচনী ইস্তেহারে যদি রাজ্যের নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, আমরা কিন্তু কেন্দ্রীয় ইস্তেহারে মানে জাতীয় ইস্যুগুলো আমরা তুলে ধরি, আবার আঞ্চলিক ইস্যুগুলো আমরা তুলে ধরি। তাহলে তো এটা নিয়ে কোনো দ্বিমত হবার কোনো বিষয় না আমি মনে করি। কারণ আপনি একটা বিরোধী দল হতে পারেন, কিন্তু আপনাকে তো এটা বাধ্য করা হয়নি যে আপনি এখানে কেন্দ্রীয় ইস্যু তুলতে পারবেন না আপনার ইস্তেহারে। না, এখানে বাধ্য করার ব্যাপার নয়। আসলে যখন আমরা যেটাই দেখেছি, কিছুদিন আগে আমরা 5 রাজ্যের নির্বাচন দেখেছি, যখন আমরা কেন্দ্রীয় নেতৃত্বরা থাকেন, সাধারণভাবে দেখা যায় বিশেষ করে আমাদের মতো রাজ্যে আমরা দেখি যখন কেন্দ্রীয় নেতৃত্বরা থাকেন এবং যখন কেন্দ্রীয় নেতৃত্বরা যখন জাতীয় স্তরের কোনো ইস্যু নিয়ে কথা বলেন, সাধারণত মানুষের ওই দিকটাই কিন্তু ধ্যান যায় বেশি। যাই হোক, এক দেশ এক নির্বাচন নিয়ে এই মুহূর্তে উদ্যোগী হবার বিশেষ কারণ কি রানাবাবু? এই মুহূর্তে দেশে আবার তা নিয়ে চর্চা কেন হচ্ছে? অনেকেই মনে করছেন যে এটা একটা রাজনৈতিক গিমিক, ভোটের আগে একটা বিতর্ক উস্কে দেওয়ার কৌশল বিজেপি। এই মুহূর্তে কেন চর্চা হচ্ছে এটা নিয়ে? দেখুন, এই মুহূর্তে চর্চার বিষয়টা এরকম নয় যে কোনো রাজনৈতিক দল বা কেন্দ্রীয় শাসিত যে দল তারা সেটা ফ্রন্ট লাইনে এনে দিচ্ছে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন সেটা ওই আপনি যে বললেন 1983-তে একবার উত্থাপন করেছিল, কিন্তু তৎকালীন যে সরকার ছিল সেটা দাবিয়ে দিয়েছে। আবার সম্ভবত 1997-98-এ একবার উত্থাপন হয়েছিল, তখনও কেন্দ্রীয় সরকার যারা ছিল সেটা দাবিয়ে দিয়েছে। 2016-তে যখন নির্বাচন কমিশন আবার এটা তুলল, তখন যে কেন্দ্রীয় সরকার ছিল, কেন্দ্রীয় সরকার সেটাকে সাধুবাদ জানিয়েছে। 2023-এ নির্বাচন কমিশন সেটা নিয়ে চর্চা করছে, এবং সেটার জন্য নির্বাচন কমিশন চিন্তা করেছে যে একটা কমিটি বানিয়ে দেওয়া দরকার। সেটা নির্বাচন কমিশন বানিয়েছে, এটা কোনো সরকার বানায়নি। এটা নির্বাচন কমিশনের হাতে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব। তো এই দায় দায়িত্বটা নির্বাচন কমিশন তার মতন করে সেটা হ্যান্ডেল করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো সেটা নির্বাচন ঘনিয়ে আসছে। আজকে ধরুন এটা লোকসভা নির্বাচনের পরে যখন আরো 3-4টা রাজ্যের বিধানসভা নির্বাচন আসবে, তখন যদি এই ইস্যুটা তুলে ধরতো, তখন তো বিরোধীরা বলতো যে এখন সামনে 4টা রাজ্যের বিধানসভা নির্বাচন, বড় বড় রাজ্যের, এখন কেন্দ্রীয় সরকার এই ইস্যুটা তুলে ধরলো। দেখুন, আমি একটু আগেও বলেছি যে আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়াটা এরকম যে প্রত্যেক বছর এটাতে প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো নির্বাচন থাকে। তো প্রত্যেক বছর যেহেতু নির্বাচন থাকে, তো এই ইস্যুটা যখন সামনে আসবে, বরাবরই বিরোধীরা বলবে যে নির্বাচন ঘনিয়ে আসলেই তারা এই ধরনের ইস্যু তুলে। এরকম কোনো বিষয় না, কোনো না কোনো সময় সেটা তুলতে হবে, এবং কোনো না কোনো সময় সেটা, আমার ধারণা, সেটা বাস্তবে রূপ দেবে। এবং যখন বাস্তবে রূপ দেবে, তখন বিরোধীরা তো এখন থেকেই বুঝছে যে এইটা যখন বাস্তবে রূপ দেবে, ভারতবর্ষের যে আর্থিক যে ক্ষমতা, ইকোনমিক্যাল পাওয়ারটা, সেটা অনেক বেড়ে যাবে। এবং ইকোনমিক্যাল পাওয়ারটা যখন ভারতবর্ষের অনেক বেড়ে যাবে, বৈদেশিক বিনিয়োগ যখন অনেক বেশি হবে, তখন ভারতবর্ষের প্রভূত উন্নতি হবে, দিকে দিকে উন্নতি হবে। রাস্তাঘাট থেকে বলুন, বিমান বলুন, রেল বলুন, মানুষের আয় বলুন, সমস্ত দিকে উন্নতি হবে। যখন সমস্ত দিকে উন্নতি হবে, মানুষ কেন, যারা বিরোধীরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সাধারণ মানুষকে ঠকিয়ে ভুল বুঝিয়ে আসছিল, তাদের যে এই প্রক্রিয়াটা, সেটা মানুষ ধরে ফেলবে।
তো সেই জন্য মানুষ কি মনে করছে অবশ্যই আমরাও যে জানবো। আমরাও দর্শক বন্ধুরা যারা সঙ্গে রয়েছেন আপনারা এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা দেখেছেন কিছুদিন আগেও কিন্তু আমরা একই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানার চেষ্টা করছিলাম এই যে এক দেশ এক ভোট বা এক নির্বাচনে যে ব্যাপারটা, সেটা যদি করতে যাওয়া হয় তাহলে সেতে দেশের কি লাভ হবে, রাজনৈতিক দলগুলোর কি লাভ বা লোকসান হবে, এবং পাশাপাশি সেটা করতে গেলে কি ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে, কারা চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পেছনে কারণ কি, সেই সব কিছু আমরা বোঝার চেষ্টা করছিলাম। আপনারা যারা বুঝে গেছেন বা যারা জানেন এক দেশ এক নির্বাচন কি, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। চালু হওয়া প্রয়োজন কিনা এক দেশ এক নির্বাচন, তা আপনি নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখতে পারেন, আপনার মতামত আপনি জানাতে পারেন। তাহলে নিশ্চয়ই আগামী দিনে আলোচনায় আমাদের আরো সুবিধা হবে। ওকে, রানাবাবু, রাহুল গান্ধী বলেছেন যে এক দেশ এক নির্বাচনের ধারণা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হবে। দেখুন, বিগত দিনে ভারতবর্ষের উপরে বিভিন্ন বৈদেশিক শক্তির প্রভাব আমরা লক্ষ্য করেছি। যখন বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের, বিরোধী বলতে কংগ্রেসকে কথাই আমি বলবো, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে একটা দীর্ঘ সময় এবং বড় সময় কংগ্রেসই এখানে রাজত্ব করেছে, তাদের শাসন ক্ষমতা ছিল। এবং তৎকালীন সময় আমরা দেখেছি যে ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় ছিল, বিদেশি বিনিয়োগ কি পরিমাণে ছিল, যেটা আজকের সঙ্গে যদি তুলনা করি সেটার মানে খোঁজ পাওয়া মুশকিল। এবং আমরা দেখেছি যে কংগ্রেসের সঙ্গে পেছনের সারিতে সিপিএম এর একটা বিশেষ আতাত ছিল, এটা হাত ছিল, এটা আমরা লক্ষ্য করেছি কেন্দ্রে, রাজ্যের কথা আমি বলছি না। তখন চায়না বলুন, চায়নার বিভিন্ন প্রোডাক্ট ভারতবর্ষে এই পরিমাণে বিনিয়োগ করত, মানে ভারতবর্ষের অলিতে গলিতে প্রত্যেকটা দোকানে, ইভেন বিভিন্ন খাবার দাবারেও চায়নার প্রোডাক্ট এসে গিয়েছিল। আমাদের ঘরের যে সাজ সরঞ্জামে তো আছেই, তাছাড়া বিভিন্ন খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসে চায়নার একটা প্রভাব ছিল। এখন কি আছে? এবং বলছি আমি, এবং ইউএসএ, আমেরিকা ভারতবর্ষকে তখন একটা দাপিয়ে বেড়াতো, মানে আমরা ছোট ভাই, আমাদের বাপ হলো আমেরিকা, এই ধরনের একটা বিষয় আমরা প্রতিনিয়ত লক্ষ্য করতাম। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যে বিদেশি রাষ্ট্রগুলো আছে এইগুলোতে কখনো গিয়ে ভারতের নামকে উজ্জ্বল করা, এবং যারা ভারতবর্ষের প্রবাসী ভারতবাসী আছে তাদেরকে নিয়ে সম্মেলন করা, তাদেরকে একত্রিত করা, তাদেরকে একটা হলে ডেকে এনে ভারতবর্ষের জয় জয় গান করা, এগুলো আমরা কখনো বিগত দিনে দেখিনি। কিন্তু মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার পর থেকে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি যে মোদিজি যখন ইউএসএ যাচ্ছেন, মোদিজি যখন ইটালি যাচ্ছেন, মোদিজি যখন ফ্রান্সে যাচ্ছেন, মোদিজি যখন ইংল্যান্ডে যাচ্ছেন, এই যে বিদেশি শক্তিগুলো আছে মোদিজিকে এইভাবে তার ডাকে সাড়া দিচ্ছে। এবং আমরা এটাও দেখেছি যে একটা বড় রাষ্ট্রের রাষ্ট্রনায়ক মোদিজিকে পায়ে ধরে প্রণাম করেছে। মানে এটা এরকম নয় যে মোদিজির পায়ে পড়েছে, মানে এটা হলো মোদিজিকে সম্মান জানানো। মোদিজিকে সম্মান জানানো মানে কি? ভারতবর্ষকে সম্মান জানানো। তো ভারতবর্ষের পায়ে ধরে বিদেশের বড় বড় রাষ্ট্র সম্মান জানাচ্ছে, এবং ওই সমস্ত দেশে যারা প্রবাসী ভারতবাসী আছে তাদেরকে মোদিজি একত্রিত করে তাদেরকে বিভিন্ন ধরনের তাদের সুবিধা অসুবিধা জানতে চেষ্টা করছে, এবং তারা প্রতিনিয়ত মোদিজির জয় জয় গান করছে। এগুলো আমরা কখনো দেখিনি। বর্তমানে এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় থেকে সরে যাচ্ছি, চায়না প্রোডাক্ট ছিল, আমাদের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাকেও চায়নার প্রোডাক্ট ছিল, ইলেকট্রনিক্সে চায়নার প্রোডাক্ট ছিল। আজকে আইফোন হয়ে গেছে মেড ইন ইন্ডিয়া, সকলের জানা আছে। মেড ইন ইন্ডিয়া আইফোনে, মানে আইফোনের মধ্যে মেড ইন ইন্ডিয়ার যে ধাপ্পাটা, এটা কখনো ভারতবাসী কল্পনা করতে পারে। রানাবাবু, এর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত আনাটার কি সম্পর্ক, মানে সেটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। এইবার এই যে বিদেশি বিনিয়োগ বাড়ছে মোদিজি আসার পর, এবং এই যে চায়নার প্রোডাক্ট বলুন, আমেরিকান প্রোডাক্ট বলুন, এগুলো যে পেছনের সারিতে চলে যাচ্ছে, এবং সবচাইতে বড় বিষয় যেটা, আমাদের যে সামরিক অস্ত্র ভান্ডার, আমাদের যে
বিভিন্ন সেনাদের যে বিভিন্ন অস্ত্র ভান্ডারে ভারতবর্ষের অস্ত্র ভান্ডারে এখনো পরিপূর্ণ, কিন্তু তখন আপনি এয়ারফোর্স বলুন বা স্থলবাহিনী বলুন, প্রত্যেকটা অস্ত্র ভান্ডারে আমাদের দেশের কোনো অস্ত্র ভান্ডার ছিল না, আমাদের দেশের কোনো অস্ত্রশস্ত্র ছিল না। আজকে দেশের অস্ত্রশস্ত্রে তারা সজ্জিত। এই যে একটা বিষয়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সেনারা দাঁড়িয়ে আছে। আজকে ভারতবর্ষ চাঁদের দক্ষিণ মেরুতে চলে গেছে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা যখন ভারতবর্ষের উন্নতি হচ্ছে, বিদেশি যে শক্তিগুলো তাদের উপর তো আঘাত আনছে ভারতবর্ষ, তাদের বিনিয়োগের উপর আঘাত আনছে। এবং বিরোধীরা যখন ছিল ভারতবর্ষের শাসনে, কংগ্রেস বিশেষ করে, তখন তাদের বিনিয়োগে কোনো আঘাত আনার কোনো অবস্থাই ছিল না। তারা নির্দ্বিধায় ভারতবর্ষে ব্যবসা করতে পারত, কোটি কোটি হাজার ডলার তারা ব্যবসা করত, কিন্তু আজকে তারা এটা পারছে না। এই যে বিনিয়োগের যে বিষয়টা, সেটা বর্তমানের সরকার, মোদিজির সরকার আটকে দিয়েছে। যে এই জন্যই তো তাদের মাথা গরম, বিদেশি শক্তিগুলো আস্ফালন হতে পারছে না ভারতবর্ষে। এখন তারা এখন যারা বিরোধীরা আছে তাদের হাত ধরেছে, বিরোধীদের হাত ধরে ভারতবর্ষকে একটা টলমাটাল পরিস্থিতি করার অবস্থান করার জন্য তাদের এই রাহুল গান্ধীর এই ধরনের উক্তি। ওকে, রাহুল গান্ধী বলেছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত, আপনি বললেন, কিন্তু সিপিএম, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতে এই নিয়ম সংবিধানের পরিপন্থী। একনায়কতন্ত্র স্থাপনের একটা প্রচেষ্টা হচ্ছে, এক নির্বাচন এক দেশ এক নির্বাচনকে ঘিরে একনায়কতন্ত্র স্থাপনের এবং পাওয়ারটাকে সেন্ট্রালাইজড করার চেষ্টা হচ্ছে। এটা আপনি দেখুন, আমাদের দেশে এক দেশ এক ট্যাক্স সেটা চালু হয়ে গেছে। তো এর আগে বিগত দিনে দেখা যেত যে একটাই প্রোডাক্ট কিনার, কিন্তু এই প্রোডাক্টটা, ধরুন আমার এই প্রোডাক্টটা, সেটা বারে বারে সেটা যখন ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে, সিএনএফ এর কাছে যাচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে, যখন ডিলারের কাছে যাচ্ছে আবার ট্যাক্স দিতে হচ্ছে, কোম্পানি থেকে বের হচ্ছে আবার ট্যাক্স দিতে হচ্ছে। এই যে বিষয়গুলো, যখন একটা খরিদ্দার এটা কিনছে তখন একবার ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু আজকে জিএসটি চালু হবার পর ভারতবর্ষের অবস্থান, ভারতবর্ষের ট্যাক্সের যে বিষয়টা, সেটা কোন মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে যারা বুঝে তাদের জানা আছে। যারা বিশেষ করে আমার থেকে ভালো বুঝবেন, যারা ইকোনমিক্সের উপর যারা চর্চা করেন, কাজ করেন, তারা অনেক বেশি বুঝবেন। আজকে জিএসটি, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এই বিষয়টা মোদিজি চালু করেছেন। আজকে আস্তে আস্তে ওয়ান নেশন ওয়ান ভোট যদি চালু হয়, ভারতবর্ষ একটা স্বয়ং সম্ভর, ওই যে আমরা যেটা স্বপ্ন দেখতাম যে ভারত বিশ্বগুরুর আসনে যাবে, এবং সেটার দিকে ভারতবর্ষ যত দিন যাচ্ছে সেই দিকেই যাচ্ছে ভারতবর্ষ। তো বিশ্বগুরুর আসনে যেতে হলে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ভোট, এই যে বিষয়গুলা, সেগুলোর উপর আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই দিকেই ভারতবর্ষ যেতে হবে। এইবার এই যে বিরোধী শক্তিগুলো, আপনি সিপিএম বলুন, সমাজবাদী পার্টি বলুন, তারা যে এগুলো বলছে, সিপিএম কি? সিপিএম হলো কংগ্রেসের আত্মা। সিপিএম হলো সম্পূর্ণরূপে কংগ্রেসের আত্মা। কংগ্রেস যদি একটা মানবদেহ হয়, তার আত্মাটা হচ্ছে সিপিএম। কারণ সিপিএম এর আত্মা তাদের ভিতরে আছে, সেই জন্য আমরা দেখেছি যে ইন্ডিয়া যে জোট আছে, সেই জোট থেকে তাদের সঙ্গে মতবিরোধ হয়ে তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেছে, তাদের সঙ্গে মতবিরোধ হয়ে আমাদের কেজরিওয়াল বেরিয়ে গেছে, তাদের সঙ্গে মতবিরোধ হয়ে আমরা বিহারের অবস্থান লক্ষ্য করেছি কিছুদিন আগে। জেডিইউ বেরিয়ে আপনাদের সঙ্গে, বিজেপির সঙ্গে গেছে। আসবে, সবাই আসবে, আসবে না কেন? কারণ যারা বুঝবে ভারতবর্ষকে উন্নত করতে হবে, ভারতবর্ষকে বিশ্বের দরবারে, বিশ্ব দরবারের আসনে, বিশ্বগুরুর আসনে বসাতে হবে, তারা বিজেপির দিকেই আসবে। কিন্তু সিপিএম কংগ্রেস আসবে না, কারণ তারা ভারতবর্ষের উন্নতি কখনো চায়নি। তারা শোষণ আর শোষিত এর মধ্যেই তারা সীমাবদ্ধ। কারণ যতদিন শোষণ করবে, যতদিন শোষিত থাকবে, ততদিন তাদের রাজত্ব কায়েম থাকবে। এবং তাদের এই রাজত্বের উপরে, আমি যে একটু আগে বললাম যে বিদেশি একটা শক্তি, বিদেশি একটা ছায়া তাদের উপর ছাতার মতন হয়ে আছে, এবং তাদের থেকে প্রতিনিয়ত এই বিদেশি যে ছায়াটা, ছাতিটা তাদের উপর আছে, তাদের থেকে বিভিন্ন রূপে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে সাহায্য পেয়ে থাকে, আর্থিক সাহায্য থেকে শুরু করে অনেক ধরনের সাহায্য পেয়ে থাকে। এই জন্য আজকে ভারতবর্ষ একটা বিশ্ব দরবারে, একটা বিশ্বগুরু আসনে যাচ্ছে, এবং তাদের যে আস্ফালনটা,
সেটা যত দিন যাচ্ছে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে তাদের এই ধরনের উক্তি। ওকে রানাবাবু, মাঝখানে আপনি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছে বললেন আপ এবং তৃণমূল কংগ্রেস, যদিও সংঘাত আমরা বা ওদের মধ্যে মতপার্থক্য দেখছি, কিন্তু যেমনটা জেডিইউ আইএনডিএ জোট সঙ্গী ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে বা আপও এই মুহূর্তে কোনো ঘোষণা দেননি যে ওরা ইন্ডিয়া জোটে নেই। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় সেটা নয়। আপনি বলছিলেন এক দেশ এক কর ব্যবস্থা বা ট্যাক্সের কথা, বিরোধীরা বলছে এক দেশ এক নির্বাচনের থেকে বেশি প্রয়োজন এক দেশ এক শিক্ষা, এক দেশ এক স্বাস্থ্য, এক দেশ এক আইন ইত্যাদি। কি বলবেন? দেখুন, এক দেশ এক আইন, আইনি প্রক্রিয়াটা, ভারতবর্ষের আইনি প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়া, সকলেরই জানা আছে। আজকেও আপনি যদি আমাদের যে লয়ার কোর্ট আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, সেই কোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে 15 বছর, 20 বছর, 30-35 বছর পুরনো কেসগুলো এখনো চলছে। এরকম আমরা দেখেছি যে সে কেস রয়ে গেছে, কিন্তু কেসের মধ্যে যাদের নাম ছিল তারা এখন আর এই পৃথিবীর বুকে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের আইনি জটিলতাটা, প্রক্রিয়াটা যখন ঠিক হবে অবশ্যই তখন এটা একটা, আমরাও চাই এই ধরনের একটা কিছু হোক, কিন্তু এটা হতে গেলে সেটা সময় সাপেক্ষ, সেটার মধ্যে অনেক আইনি জটিলতা আছে। সেটা অবশ্যই ভারতবর্ষে এক দেশ এক আইন, হ্যাঁ, এক যেরকম এক দেশ এক রেশন কার্ড, আজকে আপনার রেশন কার্ড নিয়ে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনি রেশন তুলতে পারবেন। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে একটা রেশন কার্ডে, একটা রেশন শপে 1000, 1200, 1400, 1500 লোক একটা রেশনের আন্ডারে, কিন্তু লাইনের কারণে বিভিন্ন বয়স্ক লোক রেশন নিতে পারছে না, বড় বড় লাইন, হ্যাঁ, রেশন নিতে পারছে না। কিন্তু আজকের দিনে কি হয়েছে, এই রেশনগুলোকে 2-3টে ভাগে তাদের রেশন কার্ড ভাগ করে দিয়েছে। এবং শুধু এটাই না, সেই রেশন কার্ডটা নিয়ে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনি রেশন নিতে পারবেন। এবং শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকিনি, একটা সময় আমরা দেখেছি যে চাল, কেরোসিন, লবণ, এতটুকুর মধ্যেই রেশন সীমাবদ্ধ ছিল। আজকে এরকম কোনো প্রোডাক্ট নেই রেশন শপে রাখা যায় না। আমাদের মাননীয় মন্ত্রী এই 3-4 দিন আগে ঘোষণা দিয়েছেন যে রেশন শপে এখন থেকে দই, পনির, ঘি, এগুলো বাটার, এগুলো পাওয়া যাবে। শিক্ষা স্বাস্থ্য নিয়ে আপনার মতামত? শিক্ষা এক ধরনের শিক্ষা সবার জন্য বা এক স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য, এগুলো হওয়া উচিত কিনা? দেখুন, হ্যাঁ, এগুলো হওয়া উচিত, হবেও হয়তো, কিন্তু এই যে এক ধরনের শিক্ষা, সেটার মধ্যে অনেক আইনি জটিলতা আছে। সায়েন্স, আর্টস, কমার্স, আইনি জটিলতা তো এখানেও রয়েছে। এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু 5টা ধারা পরিবর্তন করতে হবে সংবিধানে, অনেক জটিলতা রয়েছে। হ্যাঁ, জটিলতা তো থাকবেই। একটা দেশকে উন্নত করতে গেলে, একটা দেশের মাপকাঠি যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে আনবেন, তখন তার মধ্যে অনেক ধরনের জটিলতা থাকতেই পারে, এবং থাকেই। ওকে রানাবাবু, বিরোধীদের একাংশ আশঙ্কা করছে যে এক দেশ এক নির্বাচন চালু হলে পরবর্তী সময়, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে ছোট ছোট যে নির্বাচনগুলো হয় সেগুলো ইনক্লুড হয়ে যাবে, যে পরবর্তী সময় রাজ্যের নির্বাচন কমিশনগুলোকে কার্যত ক্ষমতাহীন করে দিয়ে পৌরসভা ও পঞ্চায়েত ইত্যাদি ভোটকেও এই প্রক্রিয়ায় আওতায় নিয়ে আসা হবে। এটা কি সত্যি? আপনি তো শুরুতেই বলছিলেন যে এগুলো চলে আসলে তাহলে এগুলো কি নিয়ে আসা হবে আগামী দিনে, যে একসাথে সব নির্বাচন হয়ে যাচ্ছে? দেখুন, এই যে বিষয়টা, যে পৌরসভা এবং ত্রিস্তরীয় যে পঞ্চায়েত আছে বা ধরুন টিটিএ, ডিসি আছে, এগুলোকেও কি আওতায় আনা হবে কিনা, তো আমার যতটুকু জানা আছে যে এক দেশ এক, ওয়ান নেশন ওয়ান ভোট, এক নির্বাচন যদি হয় তো স্বাভাবিক কারণে এগুলো চলে আসবে। কিন্তু এগুলো আনার ক্ষেত্রে আরো কি কি আইনি জটিলতা আছে, আমার মনে হয় এগুলো আনার ক্ষেত্রে একটু ভিন্ন আইনি জটিলতা থাকতে পারে। আপনি লোকসভা, বিধানসভা একসাথে চলে আসলো, এবার যে লোকাল বডির নির্বাচন আছে, এডিসি নির্বাচন আছে, ভিলেজ কাউন্সিল নির্বাচন আছে, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি, কারণ এখানে একটা লোকাল একটা ক্যান্ডিডেট থেকে শুরু করে বিভিন্ন একটা বা কয়টা ভোট হবে, যে যদি একই ভোট হয় তাহলে এখানে ক্যান্ডিডেট লোকসভার থাকবে, বিধানসভার থাকবে, লোকাল বডির নির্বাচনের ক্ষেত্রে 3-4টা কভার ভোট দেবে। তো সেই ক্ষেত্রে কি ভাবে করা হবে, এবং আগামী দিনে
আজকে যেরকম ভোট দিতে গিয়ে আমরা দীর্ঘ লাইনে প্রতীক্ষা করে ভোট দিই, হ্যাঁ, আগামী দিনে হয়তো এই প্রক্রিয়াটাই থাকবে না। আচ্ছা, আমার যতটুকু মনে হচ্ছে আর কি, আপনি আমরা আজকে ডিজিটালাইজ ইন্ডিয়া হয়ে যাচ্ছে, ওকে, হয়ে গেছে already। নিজের জায়গা থেকে নিজের দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে আপনার একটা ফোন নাম্বারের মাধ্যমে একটা সময়ের ব্যবধান থাকবে, ওই সময়ের মধ্যে আপনি ভোটটা দেবেন। আচ্ছা। কারণ এটা খুব শিগগিরই এটা হতে যাচ্ছে আমার যতটুকু জানা আছে। আর আরেকটা বিষয় যেটা আমি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি আজকের দিনে, বিগত দিনে কখনো শুনেছেন যে যারা নতুন ভোটে নাম উঠছে তাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে ফেলিসিয়েশন করছে, তাদের প্রত্যেকের বাড়িতে চিঠি পাঠাচ্ছে যে ন্যাশনাল ভোটার্স ডেতে তুমি একটা এই প্রত্যেক এরিয়াতে বিভিন্ন হলে তুমি আসো, তোমাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তোমাকে, ওটা তো নির্বাচন কমিশন করছে, হ্যাঁ বলছি আমি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তোমাকে ফেলিসিয়েট করা হবে। করুক না নির্বাচন কমিশন, সেটা আমরা শুনেছি কখনো? এছাড়া আমরা কি করছি, আমাদের দলীয় যে প্রক্রিয়া, আপনারা সময় সময় দেখেছেন, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, যে আমরা নতুন ভোটার যারা তাদেরকে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা ফুল দিচ্ছি, যে তোমরা নতুন তাকে একটা কলম বা যেটাই হোক যার যতটুকু সাধ্য মতো। এটা কি ভোট দেওয়ার জন্য না দলে আনার জন্য? একদম না। আমরা তাদেরকে একবারের জন্য বলিনি তুমি আমাদেরকে ভোট দাও, আমরা তাদেরকে বলেছি তুমি ভোট দিতে আসো, বা তুমি নতুন ভোটাধিকার, তুমি তোমার নাম উঠেছে, তোমাকে এর জন্য শুভেচ্ছা দেওয়া হলো। আজকে বিভিন্ন সময় খেলাতে পুরস্কৃত করা হয়, কেউ নাচে গানে শ্রেষ্ঠ হলে তাকে পুরস্কৃত করা হয়, অনেক আর্টিস্টকে পুরস্কৃত করা হয়। যারা 18 বছর পেরিয়ে জীবনের একটা ধাপ পেরিয়ে সে যখন ভোটাধিকার প্রয়োগের জন্য সে তার বয়সটা হলো, আজকে পর্যন্ত কোথাও কখনো হয়নি ভারতবর্ষের ইতিহাসে যে তাদেরকে ফেলিসিয়েট করা। কেন এটা করা হচ্ছে? দলীয় পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় উৎসবের মেজাজে ভোট হচ্ছে। কেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে? কারণ আমরা এই যে ভোটটাকে এরকম জায়গায় নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছি যে একটা লোক, একটা ভোটও যেন এরকম না হয় কেউ বলতে পারছে না যে আমি ভোট দিতে আসিনি, ভোট দিতে পারবো না। সবাই যেন ভোট দান করতে পারে। এবং এর জন্য আপনারা দেখেছেন যে সরকার যারা 60 বয়স বা যারা দিব্যাঙ্গ তাদের জন্য ঘরে বসে ভোট দানের ব্যবস্থা করেছে আমাদের সরকার। আগে তো কখনো এরকম হয়। সেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় না, অবশ্যই আপনি এগুলো উল্লেখ করলেন। কিন্তু একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ প্রশ্ন, যে রাজ্যগুলি এবং সেই রাজ্যগুলির নির্বাচিত সরকারের মত ছাড়াই যদি এক দেশ এক নির্বাচন করা হয় তাহলে কি তার সুফল পাওয়া যাবে বলে আপনার মনে হয়? দেখুন, মতের, কারণ আমরা দেখছি বিরোধীরা বিরোধিতা করছেন, মতের দুটো দিক আছে। একটা দিক হলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে কোন জায়গায় নির্বাচন কমিশন থেকে শুরু করে তোমাকে ডাকা হলো যে তুমি তোমার অভিমত দাও, বিরোধীরা বিরোধীদের অভিমত দাও যে এই যে প্রক্রিয়াটা শুরু হবে, চালু হবে, এটার জন্য তোমার কি অবস্থান, তোমাদের দলীয় কি অবস্থান, তোমাদের অভিমত কি। এবার তারা তো ওই জায়গাতে আসতেই চাইছে না, আসছেও না, তারা কথাই বলতে চাইছে না, খালি ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের অভিমত জানাচ্ছে। সেটা তো একটা অভিমত জানানোর প্রক্রিয়া হয়নি। এছাড়া ধরুন সরকারি প্রক্রিয়া ছাড়া, নির্বাচনী কমিশনের যে সিস্টেম আছে সেটা ছাড়া বিভিন্ন জায়গায় যখন বিরোধীদের ডাকা হয়, আজকের কথাই বলুন না কেন, আজকে তো এত সুন্দর একটা টপিকস ছিল, আজকে বিরোধীরা তাদের অভিমত রাখতে পারতো, কেন তারা আসেননি? আজকে তো আমারও জানার দরকার ছিল যে এই রাজ্যেও যদি এই ধরনের প্রক্রিয়া চালু হয় এই রাজ্যের সুফল কি, কুফল কি, কি ধরনের কুফল হতে পারে। আজকে তো তারা আসেনি, তো আমরা কি করে জানবো যে বিরোধীদের কি অভিমত আছে এ নিয়ে, তারা কি বলতে চাইছে এ নিয়ে, এটার সুফল কুফল সম্বন্ধে? তো আমরা ধরে নিতে পারি যে তারা কোনো একটা সৎ কাজ, একটা ভালো কাজ যখন কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন হাতে নিয়েছে, তারা সেটার বিরোধিতা করছে, কারণ সেটা ইলিগ্যাল ভাবে বিরোধিতা করছে। এটা ভালো একটা প্রক্রিয়া, এর জন্য তারা সামনের সারিতে আইতে চাইছে না, সমাজের চোখে তারা ধুল ছড়িয়ে
তারা সেটার বিরোধিতা করছে, এটা আমরা ধরে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ রানাবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। আজ সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, কেন্দ্র সরকারের এক দেশ এক নির্বাচন চালুর উদ্যোগ একদিকে যেমন গতি পাচ্ছে, ঠিক অন্যদিকে বিরোধীরা এর বিরোধিতা করছে, বলছে দেশে এক দেশ এক নির্বাচনের থেকে বেশি প্রয়োজন এক দেশ এক শিক্ষা, এক দেশ এক স্বাস্থ্য, এক দেশ এক আইন ইত্যাদি। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে এক দেশ এক কর ব্যবস্থা চালু রয়েছে, রানাবাবু সেটা মনে করে দিলেন। তারপর কি এক দেশ এক নির্বাচন হবে, সেদিকে নজর রাখবো আমরা। তাই দেশ, দুনিয়া এবং রাজ্যের নানান খবর এবং টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।